এ কেমন নষ্টামি চলছে বাংলায়, জাতির জনক দেখি জুতোর। কি হতে চলেছে পাকিস্তানে? দেশটা কি টুকরো টুকরো হয়ে যাবে, অথবা বাংলাদেশ ডুবে যাবে অন্ধকারে? নমস্কার, আরি উইথ মি চ্যানেলের পক্ষ থেকে আমি গৌতম ব্যানার্জি। আজকের বিশেষ প্রতিবেদন, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই লাইক করবেন। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান আজ নিজেই মৌলবাদী তালিবানের হাতে আক্রান্ত। বাংলাদেশের মৌলবাদীদের অভিভাবক সাজা পাকিস্তান আজ বিপন্ন। একদা আফগানিস্তানের মৌলবাদী তালিবান গোষ্ঠীকে মদত দেওয়া পাকিস্তান আজ নিজেই আফগানিস্তানের তালিবান শাসকের দ্বারা আক্রান্ত, সংঘর্ষে লিপ্ত। আজকের খবর পর্যন্ত আফগানিস্তানের তালিবান আর্মি পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার দুটো চৌকি দখল করে নিয়েছে। পাকিস্তান সীমান্তের 50 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে তালিবান গোষ্ঠী। দখল হয়ে গেছে দুটো পোস্ট। গত 20 ডিসেম্বর 2024 আফগানিস্তানের তালিবানি সেনার আক্রমণে নিহত হন 16 জন পাকিস্তানি সেনা। বদলা হিসেবে 24 ডিসেম্বর পাকিস্তানের আফগান সীমান্তে এয়ার স্ট্রাইকে মৃত্যু হয় 46 জন সাধারণ নাগরিকের। এই এয়ার স্ট্রাইকের বদলা নিতে তালিবানের 15,000 কমান্ডো ঢুকে পড়েছে পাকিস্তান সীমান্তে। পাল্টা হিসেবে পাকিস্তান আফগানিস্তানের ওয়াখান করিডোরকে অবরোধ করতে চাইছে। একদিকে ভয়াবহ বেকারি, চরম আর্থিক সংকট এবং ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল পাকিস্তান। অন্যদিকে আমেরিকার ফেলে যাওয়া আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত তালিবান গোষ্ঠীর আক্রমণ, পাশাপাশি মাথাচাড়া দিয়েছে পাকিস্তানের বালুচিস্তানে বিদ্রোহ দেখা দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরও। তাই এইরকম এক অবস্থায় থাকা পাকিস্তান, যে নাকি আফগানিস্তানের তালিবান শক্তিকেই ঠিকমতো সামাল দিতে পারছে না, সে নাকি সামরিক সাহায্য দেবে অধুনা বাংলাদেশকে। এই সুযোগে পাকিস্তান যত বাতিল হয়ে যাওয়া অস্ত্রশস্ত্র সেগুলো সরবরাহ করছে বাংলাদেশকে নাকি সে খাদ্য সার দিয়ে, যা নিজের খাদ্যের অভাব, সে নাকি খাদ্য সার দিয়ে সাহায্য করবে। সম্প্রতি জানা গেছে যে সার ভর্তি একটি জাহাজ, যেখানে নাকি প্রায় 250 কেজির RDX ওই জাহাজে সরবরাহ করেছে পাকিস্তান বাংলাদেশকে। উদ্দেশ্য পরিষ্কার, ভারতবর্ষে নাশকতামূলক কার্যকলাপ চালু করা। তা বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কি, আসুন এক ঝলকে দেখে নিই। বাংলাদেশে শেখ মুজিব কন্যা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিলেন। তার কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সাধারণ মানুষ, ছাত্র সমাজ। তার মধ্যে অন্যতম ছিল মুক্তিযোদ্ধাদের চাকরির সংরক্ষণ কোটা। এই কোটা বাতিলের দাবিতে উত্তাল ছিল বাংলাদেশের ছাত্র এবং সাধারণ যুব সমাজ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে এই কোটা প্রথা বাতিল হলেও পাকিস্তান এবং আমেরিকার বাইডেন সরকারের প্রচ্ছন্ন মদতে এই আন্দোলনের রাশ চলে যায় পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতে। আন্দোলন ক্রমশ ধ্বংসাত্মক হয়ে ওঠে। সংখ্যালঘুদের উপর আক্রমণ, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তীব্র হয়ে ওঠে আন্দোলন। নিষিদ্ধ হয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর মৌলবাদী সমর্থক জনতার একাংশ উগ্র রূপ ধারণ করেন, আক্রমণ করে সংসদ, লুট এবং অগ্নিসংযোগ করা হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সাহায্যে শেখ হাসিনা ভারতবর্ষে আশ্রয় নেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, যিনি মৌলবাদের পৃষ্ঠপোষক এবং তীব্র ভারত বিদ্বেষী।
এবার মোহাম্মদ ইউনূস সরকারের প্রচ্ছন্ন মদতে ধর্মান্ধ অশিক্ষিত ধর্মী মৌলবাদ আক্রমণ আনে সংখ্যালঘু হিন্দুদের উপর। জ্বালিয়ে দেওয়া হয় মন্দির, ভাঙচুর, অবাধ হত্যালীলা চালানো হয় সংখ্যালঘু এবং আওয়ামী লীগ কর্মী এ কেমন সমর্থকদের উপর। নষ্টামি চলছে বাংলায়, জাতির জনক দেখি জুতোর মালা গলায়, পেশটা বন্দিশালা রবির মুখেতে তালা, গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়, চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল। এ কেমন স্বাধীনতা, অশ্রুসিক্ত মাতা, দেশ জুড়ে কারা শৃঙ্খল, নির্ঘুম কাটে রাত চলছে জগন্নাথ, ভগবানও যেন অসহায়, বৃদ্ধ নারীর সারি অন্তর বাসাতে বেহায়া সেলফি তুলে যায়। জীবনে ঝুঁকি নিয়ে প্রতিবাদে রাস্তায় মুখর হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা। আর তাতে ক্ষিপ্ত হয়ে মৌলবাদী শক্তি সরকারের প্রশ্রয় একের পর এক মন্দিরে ধ্বংসলীলা, পুরোহিত হত্যার মতন জঘন্য বর্বরচিত কাজ করে চলেছে বাংলাদেশে। সংখ্যালঘুদের উপর এই ঘৃণ্য আক্রমণের প্রতিবাদ করায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ইসকন মন্দির, গ্রেপ্তার করা হয়েছে ইসকনের মহারাজ কৃষ্ণচন্দ্র দাসকে। তোষণ করে, দালালি করে মোহাম্মদ ইউনূস, যিনি নাকি একদা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, ক্ষমতায় এসেছেন। তার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন। তীব্র ভারত বিদ্বেষ, ক্ষমতায় টিকে থাকতে তীব্র ভারত বিদ্বেষ হচ্ছে তার প্রধান হাতিয়ার। অনেক সমস্ত কল্পনার জগতে এরা বাস করছে, কখনো বলছে কলকাতা দখল করবে, অথচ তীব্র খাদ্য সংকটে জর্জরিত বাংলাদেশ, বিদ্যুৎ সংকট, তীব্র খাদ্যদ্রব্যমূল্যের ভয়াবহ মূল্যবৃদ্ধি, মানে আকাশ ছোঁয়া সমস্ত দাম। আসলে বিদ্যুৎ এবং খাদ্যের উপর বাংলাদেশ ভারতের ওপর অনেক অংশে নির্ভরশীল। ভারতবর্ষকে খাদ্য সরবরাহ ক্রমশ কমে গেছে। আদানি গোষ্ঠী যারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতেন, কয়েকশো কোটি টাকা তাদের বিল বাকি রয়েছে, যার জন্য তারা 50% বিদ্যুৎ এখন সরবরাহ করছেন। একদিকে ভারত বিদ্বেষ, কলকাতা দখলের হুমকি, আবার পাশাপাশি ভিক্ষার ঝুলি চাইছেন, চাল দাও, আলু দাও। যে মৌলবাদীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, তারা ওই ভারতের চাল আর ভারতের আলু খেয়ে পেটের মধ্যে দিচ্ছে, পেট ভরাচ্ছে। তো এরকম একটা হাস্যকর পরিস্থিতি বাংলাদেশে, ফলে স্বাভাবিকভাবেই ইউনূসের বিরুদ্ধেও, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তৈরি হচ্ছে কিন্তু তীব্র ক্ষোভ। আর পাশাপাশি বাংলাদেশের মায়ানমার সীমান্তের যে আরাকান প্রদেশ, 271 কিলোমিটার জুড়ে আরাকান সেনা, যারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, এখানে মুসলিম ভার্সেস বৌদ্ধদের মধ্যে একটা জাতিগত সংঘাত দশকের পর দশক ধরে চলছে। এই আরাকান সেনা মুসলিম বিদ্বেষী এবং তারা স্বাধীন আরাকান রাজ্যের পৃষ্ঠপোষক এবং সেই দাবিদারও। লড়াই চলছে আর মায়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধেও, যে জুন্টা সরকারকে আমেরিকা এক সময় মদত দিয়েছিল। আর আরাকান সরকারকে, আরাকান যে সেনাবাহিনী, তাদের মদত দিয়েছে চীন। তার কারণ হচ্ছে চীনের লক্ষ্য এই মায়ানমারের বন্দর, যে বন্দরকে কেন্দ্র করে সে তার একটা সামরিক ঘাঁটি তৈরি করতে চাইছিল। আমেরিকার সেই নজর ছিল। আবার পাশাপাশি ভারত বা বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দর কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের যে 7টা রাজ্য, তার রসদ সামগ্রী পৌঁছানোর অন্যতম প্রধান কেন্দ্র। এবং বাংলাদেশের সঙ্গে এই বন্দর নিয়ে ভারতবর্ষে একটা চুক্তি হয়েছে, যে চুক্তিকে বাতিল করতে গেলে বাংলাদেশকে বিক্রি করতে হবে। ভারতবর্ষ ত্রিপুরার সংগ্রাম আর বাংলাদেশের মধ্যে ওই সীমান্তে, চট্টগ্রামের সীমান্তে তৈরি করেছে সেতু, যাকে বলা হয় মৈত্রী সেতু। ওই সেতুর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে সমস্ত পণ্য পরিবাহিত হয় আমাদের উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্সে। তো এই আরাকানদের আক্রমণ সেখানে বাংলাদেশ সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে। তাদের লক্ষ্য চট্টগ্রাম দখল করা। তো সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি, কোন দিকে যাবে এই অগ্নিগর্ভ পরিস্থিতি, আগামী দিনে তার সলিউশন কী, তা কেউ জানে না, অজানা। তীব্র জনবিক্ষোভ কিন্তু ধীরে ধীরে আবার ধুমায়িত হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও। ভারত সরকার চুপচাপ দেখছে। পাকিস্তান ফ্রন্টে এক সময় যখন তালিবান এসেছিল, তখন
ভারত বিদ্বেষ তালিবানদের অন্যতম হাতিয়ারও ছিল পাকিস্তানের মদতে। এখন কিন্তু ক্ষমতা আসার পর চিত্রটা আস্তে আস্তে পাল্টে গেছে। পাকিস্তানের সঙ্গে তাদের বিরোধটা কিন্তু সংগঠিত হয়েছে সীমান্ত নিয়ে, বিভিন্ন এলাকা নিয়ে, আর তার ফলশ্রুতি এই যুদ্ধ। ভারত সরকার কিন্তু এই সুযোগে তালিবান সরকারকে পরিকাঠামোর দিক থেকে আর্থিকভাবে বিরাট পরিমাণে সুযোগ সুবিধা দিচ্ছে। প্রায় $3 মিলিয়ন আফগানিস্তানে পরিকাঠামো তৈরিতে ভারত সরকার বিনিয়োগ করেছে। আর আরাকানদেরও প্রচ্ছন্নভাবে ভারত সরকারের যে মদত নেই এটা বলাও খুব কঠিন। সুতরাং শত্রুকে সবসময় যে হাতে মারতে হবে সেটা নয়, তাকে ভাতে মারা এবং তাকে রাজনৈতিক প্যাচের মধ্যে ফেলে দম বন্ধ করার পরিস্থিতি তৈরি করা, এটি ভারত সরকারের লক্ষ্য। আর এই নিয়েই ভারত সরকার এগিয়ে চলেছে। এর যে গণতন্ত্রপ্রিয় মানুষ, শুভবুদ্ধি চেতনা সম্পন্ন মানুষ যদি দেশটাকে তালিবানি মধ্যযুগ অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যেতে না চান, তবে ঐক্যবদ্ধভাবে এই ভয়ঙ্কর মৌলবাদী শক্তির, এই অশিক্ষিত বর্বর মৌলবাদী শক্তির প্রতিরোধ এবং প্রতিবাদে নামবেন, এটাই আশা করছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী দিন। ভালো থাকবেন।